এখন আমাদের আজকের হচ্ছে যে লিখিতধর্মী প্রিলিমিনারি প্রস্তুতি। এখন সবার কাছে একটা যে থাকে, কনফিউশন থাকে, প্রিলি পড়বো আগে না রিটেন পড়বো আগে, নাকি নাকি দুইটা একসাথেই একসাথে পড়বো। এটা বিশাল একটা কনফিউশন। অনেকে প্রিলির চিন্তা করতে করতে অনেকে রিটেনের চিন্তা করতে করতে দেখা যায় প্রিলি ফেল করে। আবার অনেকে প্রিলি এমনভাবে পড়ে, এত শর্টকাটভাবে পড়ে যে হয়তো কোনোভাবে পাশ করে, একটুর জন্য পাশ করে, কিন্তু দেখা যায় লিখিততে বিশাল একটা ঘাটতি থাকে, তখন কনফিডেন্স পায় না। এমনও আছে কেউ কেউ যে রিটেনের প্রস্তুতি ভালো না, ভয়ে রিটেনে অ্যাটেন্ডই করে না, এরকম আছে। আমার পরিচিত আছে, 2-3বার রিটেনে ভয়ে অ্যাটেন্ডই করে না, ভাই পারি না, প্রস্তুতি নাই। যাই হোক, এখন আমরা আজকে পড়বো যে আজকে আমরা জানবো যে কীভাবে একটু ব্যালেন্স করে প্রিপারেশনটা নেওয়া যায়, নিলে ভালো হয় যদি সম্ভব হয়। আর মেইন কথা হচ্ছে আপনাকে রিটেনের প্রস্তুতি, লিখিতধর্মী প্রিলিমিনারি প্রস্তুতি তখনই নেবেন যখন আপনার হাতে মিনিমাম 6 মাস টাইম থাকবে। আপনার হাতে যদি 6 মাস টাইম থাকে তাহলে আপনি এভাবে প্রিপারেশনটা নেবেন। যদি তার চেয়ে কম থাকে, 2 মাস 3 মাস, তখন যদি আপনি রিটেনের প্রস্তুতি নিতে যান তাহলে কিন্তু ধরা খাবেন, একদম সুইসাইড হবে। অ্যাটলিস্ট 6 মাস হাতে সময় থাকতে হবে, তাহলে আপনি একটু ব্যালেন্স করে পড়তে পারবেন, ঠিক আছে? আর 3 মাস যখন থাকবে হাতে, তখন কিভাবে প্রস্তুতি নেবেন এটা নিয়ে একটা আছে, ভিডিও আছে, আমার চ্যানেলেই আছে, আমাদের গ্রুপেই আছে, বিসিএস হ্যাক্স লাইভ, এই ট্যাগ দিয়ে আছে, এটা দিয়ে সার্চ করলে পাবেন, অথবা ইউটিউবে আমাদের চ্যানেলেই আছে। 3 মাস, শেষ 3 মাস কীভাবে পড়বেন, শেষ 3 মাস কীভাবে পড়বেন, এটা তার মানে এই না যে 3 মাসে কীভাবে প্রিলির প্রস্তুতি নেবেন, এটা কিন্তু না। শেষ 3 মাস কীভাবে পড়বেন, ঠিক আছে? যাই হোক, কাজের কথায় আসি এখন, যে আমাদের প্রয়োজনীয়তাটা কী, যে আমরা প্রিলির সাথে যে রিটেনের প্রস্তুতি নিব, ঘটনা কী, কারণটা কী। কারণটা আপনি একটু অ্যানালাইসিস করলে দেখবেন, আগে প্রিলির 1 মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দিত। এখন কি হচ্ছে, রেজাল্ট দিতে দেরি হচ্ছে, তুলনামূলক 41-43 রেজাল্ট দিতে তুলনামূলক দেরি হচ্ছে। এখন হচ্ছে কি, দেরি হওয়ার কারণে কি হচ্ছে, যেহেতু প্রিলির রেজাল্টের পর প্রিলির পরীক্ষার পর রেজাল্টটা দিতে দেরি হচ্ছে, তার মানে হচ্ছে লিখিত পরীক্ষাটা 1-1.5 মাস বা 2 মাস আগে চলে আসছে, অটোমেটিক আগে চলে আসছে। এটা এক ধরনের ক্ষতি হচ্ছে স্টুডেন্টদের। এখানে তারা যদি একটু আগে প্রস্তুতি নিতে পারে তাহলে হয়তো একটু ভালো হবে, এই আর কি। তবে কেউ যদি রিটেনের প্রস্তুতি নাই নেয় তবুও হবে। শুধু প্রিলিমিনারি প্রস্তুতি নিয়ে রিটেনে ভালো করছে, অনেক চাকরি পাচ্ছে, কিন্তু কথা হচ্ছে তাদের প্রিলির প্রস্তুতিটা কিন্তু ভালোভাবে নিতে হবে, ছেঁড়া বেড়া টাইপের নিলে হবে না, এই। আর আমি যেসব কথা বলবো একটু লিখে রাখতে পারেন, কারণ ভিডিও পরবর্তীতে দেখলে ওটা অনেক সময় লাগে, সময় নষ্ট হয়। লিখে রাখতে পারেন, মেইন পয়েন্টগুলো লিখে রাখতে পারেন। ভিডিও আমি যখন অনলাইনে ক্লাস করতাম মেইন পয়েন্ট লিখে রাখতাম না, আবার যেদিন ক্লাসে লিখে রাখতাম না, ওই দিন থেকে যে পুরো ভিডিও দেখা লাগছে, সার্চ করতে হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। যেগুলো ভালো লাগবে আপনারা লিখে রাখবেন। যাই হোক, এখন হচ্ছে এই আপনি যদি প্রিলির প্রস্তুতি নেন, অটোমেটিক কিছু কিন্তু প্রস্তুতি হয়ে যাবে। যখন প্রিলির ম্যাথটা করলে ওই রিটেনের ম্যাথটা কিছু হয়ে যাবে। আর বাংলা ব্যাকরণ তো অনেক মিল, প্রিলির সাথে রিটেন অনেক মিল, অটোমেটিক হয়ে যাবে। আর আপনি যতই লিখিত প্রস্তুতি নেন প্রিলির সময়, মনে রাখবেন সেটা যেন কখনোই 1 ঘন্টার বেশি না হয়, বা 10% বা 20% সময়। আপনি মোট যত সময় পড়বেন তার চেয়ে যেন সেই সময়ের 10% বা 20% সময়ের চেয়ে কোনোভাবেই যেন রিটেনের প্রস্তুতিটা না হয় প্রিলির সাথে যখন নেবেন। জাস্ট 1 ঘন্টা, কম বেশি আপনি 1 ঘন্টা রিটেনের প্রস্তুতিটা নেবেন। এর চেয়ে বেশি না হয়, এর চেয়ে বেশি হলে কিন্তু রিস্ক আছে, আপনার তখন প্রিলি নিয়ে টানাটানি লেগে যাবে। তাই যে রিটেন ধরতে যায় যেন প্রিলিটা না হারায়, একটু ব্যালেন্স রাখতে হবে। এখন আমরা সাবজেক্টে শুরু করব, কোন সাবজেক্ট কখন পড়বো বা কীভাবে পড়বো। যেমন বাংলা দিয়ে শুরু করি। বাংলায় আপনি রিটেনের প্রশ্নগুলো যদি দেখবেন যে 37-এর প্রশ্ন এবং 41-এর প্রশ্ন। এখানে দেখবেন যে বিভিন্ন গল্পের বা প্রবন্ধ বা উপন্যাস যেটাই বলি, সেটার মূল বক্তব্য আসছে, বা এই ঘটনা সেই ঘটনা কি, ভিতর থেকে প্রশ্ন আসছে। প্রিলিতে কিন্তু আমরা এইভাবে পড়ি না, কিন্তু এখানে একটা ট্রিক্স আছে। তার মানে না এই না যে পুরা বইটা আমার পড়তে হবে, এটা জানতে হলে, এরকম না। পুরা বইটা পড়তে গেলে প্রচুর সময় নষ্ট হবে, এটা অসম্ভব। জাস্ট বইটা পড়া হবে, প্রিলিও পাস করাবে না, রিটেনও পাস করাবে না, ভাইভাও পাস করাবে না, চাকরি হবে না আলটিমেটলি, আমরা যদি পুরা বই শেষ করতে যাই। এখন একটা বই আছে, আমি দেখাই, এই যে হয়তো দেখছেন, শিকড়, উল্টা মনে দেখা যাচ্ছে, শিকড় বিসিএস গ্রন্থ সমালোচনা, মহসিনা নাজিলা। ওনার বইটাতে প্রায় সব, এই যে প্রবন্ধ, উপন্যাস, গল্প যাই বলেন, সবগুলোর সারাংশ আছে, 1 পেজ 2 পেজ এখানে আছে। আপনাকে সব পড়তে হবে না, আপনি 30-40টা পড়বেন, প্রিলির সময় এটা পড়তে পারেন। এই কাজটা আপনার প্রিলির সময় পড়তে পারেন, এটা খুব বেশি সময় লাগবে না, একদিনে 30-40টা লাগবে না। আপনার হাতে যদি 6 মাস সময় থাকে, 30-40টা পড়তে হবে কয়দিন? দিনে একটা পড়লেন, 30-40টা। আমি নাম একটু বলি,
আপনারা একটু লিখে রাখতে পারেন, অথবা ভিডিও দেখার সময় পরে লিখে রাখতে পারেন। নামগুলো আমি একটু বলি। বাংলাতে এই জিনিসটা করবেন, এটা খুবই কাজে দিবে, এটা খুবই কাজে দিবে আপনাদের। নামগুলো বলি: অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনাম চা, তারপর হচ্ছে আমি বিজয় দেখেছি, ৭১-এর দিনগুলি, পায়ের আওয়াজ পাওয়া যায়, আরেক ফাল্গুন, কবর, চিলেকোঠার সেপাই, আলালের ঘরে দুলাল, দুর্গেশ নন্দিনী, সুলতানার স্বপ্ন, পুতুল নাচের রীতিকথা, নন্দিত নরকে, কৃষ্ণকান্তের উইল, গোরা, কপালকুণ্ডলা, শ্রীকান্ত, বাঁধনহারা, পদ্মা নদীর মাঝি, তিতাস একটি নদীর নাম, হাজার বছর ধরে, বিষাদ সিন্ধু, কৃতদাসের হাসি, লাল সালু, শেষের কবিতা, পথের পাঁচালী, মৃত্যুক্ষুধা, কুহেলিকা, রক্তাক্ত প্রান্তর, মেঘনাদ বধকাব্য, মহাশ্মশান, রূপসী বাংলা, সাতসাগরের মাঝি, নকশিকাথার মাঠ, জমিদার দর্পণ, নীল দর্পণ, কৃষ্ণকুমারী, ডাকঘর, একে কী বলে সভ্যতা, সধবার একাদশী। আপনারা যদি এইগুলো পড়েন, একবার জাস্ট রিডিং পড়েন বা দুইবার জাস্ট রিডিং পড়েন প্রিলিমিনারি সময়, এগুলো রিটেনে আপনাকে অনেক কাজে দেবে। রিটেনে আর এক্সট্রা পড়তে হবে না, এগুলোই পড়বেন। এর বাইরে থেকে আসলে আসুক, সব তো পড়া সম্ভব না, তাই না? এগুলোই আপনার মূল বক্তব্যটা যদি জানা থাকে তাহলে অনেক উপকার হবে। আর ব্যাকরণ, আপনারা একটু দেখবেন যে লিখিত ব্যাকরণ কিন্তু প্রিলির ব্যাকরণের সাথে অনেক মিল আছে, অনেক মিল। জাস্ট আপনি কি করবেন, লিখিতর যে ব্যাকরণ অংশটা আছে ওই অংশটা সলভ করে ফেলবেন প্রিলির সময়, বেশি টাইম লাগবে না, বেশি টাইম লাগবে না। প্রতিদিন কিছু কিছু পড়বেন, ওই অংশটা সলভ করবেন, আপনার মজা লাগবে। আরে বলবেন যে এটা দেখি প্রিলির পড়া, আসলে প্রিলির পড়া, লিখিত ব্যাকরণ অংশটা, বাংলা ব্যাকরণ, ব্যাকরণ অংশটা পুরো সলভ করে ফেলবেন, অনেকখানি এগিয়ে থাকবেন অন্যদের চেয়ে। তারপর হচ্ছে ইংরেজি। ইংরেজি নিয়ে আমি একটা লাইভ করবো ইনশাল্লাহ ১-২ সপ্তাহের মধ্যে, পাওয়ারফুল ইংলিশ রাইটিং। তখন ইংরেজি নিয়ে বিস্তারিত বলবো। এখন একদমই রাখতে চাই, এখন বলতেই চাই না ইংরেজি নিয়ে, ওটা নিয়ে অনেক বিস্তারিত বলবো। আর রিটেনের ইংরেজি নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এটা পুরোটাই ফ্রি হ্যান্ড রাইটিং, এখানে গ্রামারের কোনো মার প্যাচ নাই, কিছু নাই, পুরোটাই ফ্রি হ্যান্ড রাইটিং। আর হচ্ছে আপনার ট্রান্সলেশন, এখানে ফ্রি হ্যান্ড রাইটিংটা জানতে হবে। এটা নিয়ে আমি ইনশাল্লাহ একটা লাইভ করবো ১-২ সপ্তাহের মধ্যে, আশা করি ভালো লাগবে। এটা আমার অনেক পরিশ্রমের ফসল লাইফটা হবে। যাই হোক, এখন আমি বাংলাদেশ নিয়ে বলি। বাংলাদেশের জন্য আপনাদের প্রশ্নের উত্তর আমি পরে দেবো, শারমিন আক্তার আপু বা যে আছেন, আপনাদের প্রশ্নের উত্তর আমি সব একসাথে দেবো, লাইভটা শেষ করি তারপর দেবো। এখন বাংলাদেশ অংশ, বাংলাদেশ হচ্ছে লিখিত পরীক্ষায় ২০০ নম্বর। এখন অনেকেই ভয় পায় যে ২০০ নম্বর কীভাবে কমন পড়বে, বা কী কী পড়বো কী কী পড়বো না, বা প্রিলির সময় কি আগে পড়ে রাখবো কিনা। এটা যে আপনি কী করবেন, কিছু কিছু অংশ পড়বেন। যেমন বাংলাদেশ অংশে আপনি মুক্তিযুদ্ধ অংশটা, ওই যে একাদশ দ্বাদশ শ্রেণীর যে পৌরনীতির একটা বই আছে প্রফেসর মোজাম্মেল হক, ওইখান থেকে পড়বেন মুক্তিযুদ্ধ অংশটা। এই অংশটা খুব ভালো লিখেছেন। অনেক সময় আপনার এই বইটা যদি পড়েন মনে হবে যে আরে প্রশ্নটা তো এখান থেকেই করছে, কিছু কিছু প্রশ্ন আপনারা দেখবেন মনে হচ্ছে যে বই থেকেই প্রশ্নটা তুলে দিয়েছে, এরকম হবে। আর সংবিধানটা পড়বেন, আরিফ খানের সংবিধানটা পড়বেন। আর ওই পৌরনীতির যে বইটা বললাম ওইখান থেকে পড়বেন সংবিধানের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য মানে কিন্তু না যে আপনার ওই সংশোধনী না, এই সংশোধনী, বিভিন্ন সংশোধনীর বৈশিষ্ট্য আছে আলাদা আলাদাভাবে। এই সংশোধনীতে কি হয়েছে, এই সংশোধনীতে কি হয়েছে, আপনারা কয়েক বছর আগের রিটেনের প্রশ্নগুলো দেখবেন যে ওইখানে সংশোধনীর বৈশিষ্ট্য আছে, এটা পড়ে রাখবেন। এটা পড়লে আপনার অনেক কাজে দিবে, এর প্রিলিতেও কাজে দিবে, এই কাজটা করতে পারেন। আর পেপার তো পড়বেনই, প্রিলি থেকেই পড়বেন। পেপার আসলে বিসিএস পরীক্ষার্থী হিসেবে না, একজন শিক্ষিত নাগরিক হিসেবে এই পেপারটা পড়া উচিত। আপনার রেগুলার পেপার পড়বেন। পেপার পড়ার জন্য প্রথম আলো সবার সেরা পেপার সবাই জানি, কিন্তু আপনারা অ্যাটলিস্ট সপ্তাহে 2 দিন জনকণ্ঠ পেপারটা পড়বেন। জনকণ্ঠ 2 দিন যদি পড়েন, জাস্ট 2 দিন যদি পড়েন, আমি কেন পড়তে বলছি এটা নিজেই বুঝতে পারবেন। এটা আপনার বাংলাদেশ পরীক্ষায় খুবই কাজে দেবে। জনকণ্ঠ পেপারটা যদি পড়েন, অ্যাটলিস্ট 2 দিন জনকণ্ঠ রাখেন, বাকি 5 দিন প্রথম আলো পড়েন, কোনো সমস্যা নাই। আবার বলছি, জনকণ্ঠ পেপারটা কিন্তু বাংলাদেশ অংশের জন্য খুবই উপযোগী। 2-1 দিন পড়লে আপনি বুঝতে পারবেন পার্থক্যটা কোথায়। তারপর লিখিত পরীক্ষায় প্রেজেন্টেশন এবং এই উক্তি দেওয়া, ডাটা দেওয়া, এটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তবে ডাটার সাগর মহাসাগর লিখে দিতে হবে এরকম কিছু না, আপনার ব্যালেন্স রাখতে হবে। এখন ওই ডাটা বা উক্তির জন্য আপনার নির্দিষ্ট টপিক আছে। এখন অত টপিক তো প্রিলির জন্য আমরা কভার করবো না, আমরা জাস্ট মুক্তিযুদ্ধ অংশে 50 নম্বর সিলেবাসে আছে, আমরা ওই অংশটা কিভাবে আরো প্রিলির সময় পড়তে পারি যাতে আরো স্মার্টলি আমরা অ্যান্সার করতে পারি। এখানে একটা উপায় আছে, যে আপনি যদি অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজনাম চা, তারপর হচ্ছে আমার দেখা নয়া চীন, এই বইগুলো পড়েন, এবং সাথে যদি আমি বিজয় দেখেছি এই বইগুলো পড়েন। আপনার যদি অবসর সময় থাকে, এটা কখন পড়বেন, আপনার হাতে যদি প্রচুর অবসর সময় থাকে, 6 মাস না, আপনার 8-10 মাস আসে,
প্রিলিমিনারি হতে প্রিলিমিনারি প্রস্তুতি নেওয়ার জন্য আপনার হাতে 8-10 মাস সময় আছে বা আরও বেশি সময় আছে, তখন এই কাজটা করতে পারেন। অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের নজনবচা, আমার দেখানো চিন, আমি বিজয় দেখেছি, মুক্তিযুদ্ধ রিলেটেড একটা বই, আমি বিজয় দেখেছি হতে পারে বা যে কোনো একটা হতে পারে। এগুলো যদি পড়েন তাহলে হবে কি, আপনি আপনার লিখিত পরীক্ষায় বাংলাদেশ অংশটা লেখার মানগুলো অনেক ভালো হবে, আপনি উক্তি সরাসরি তুলে ধরতে পারবেন। বইগুলো পড়ার সময় নিচে আন্ডারলাইন করে রাখবেন যে এই লাইনটা ভালো, এই লাইনটা আমি পরীক্ষায় ইউজ করবো, এই লাইনটা পরীক্ষায় ইউজ করবো। আর এটা হচ্ছে অপশনাল ব্যাপার, এটা আপনি না করলেও পারেন। তবে এখন কেউ কেউ ভাবতে পারেন এগুলো তো ভাই পাওয়া যায় ইন্টারনেটে। হ্যাঁ, অবশ্যই ইন্টারনেটে পাওয়া যায়, পুরো বই পড়তে হয় না, পাওয়া যায়। কিন্তু আপনি যদি পুরো বই পড়েন তাহলে কিন্তু একটা টেস্ট আসবে, একটা ভালো লাগবে, মনে থাকবে অনেক দিন। আর এটা কিন্তু বলছি 6 মাস হাতে নেই, এটা যদি আরও বেশি সময় হাতে থাকে তখন পড়বেন, মাঝে মাঝে পড়বেন, মাঝে মাঝে, খুব বেশি পড়বেন না, যে বই পড়া হলো আর প্রিলি পড়া হলো না এরকম না, মাঝে মাঝে পড়বেন। যেমন আমার 41-এ একটা এই ভাষা আন্দোলন নিয়ে প্রশ্ন ছিল, তখন আমি এই একটা বই থেকেও লিখে দিয়েছি যে বঙ্গবন্ধুর একটা কথাটা এরকম, ইদার আই উইল গো আউট অফ জেল অর মাই ডেড বডি উইল গো আউট, এরকম একটা কথা। এই লেখাটা উঠিয়ে দিয়েছি আমি। এটা বই যদি না পড়তাম আমার মনে আসতো না। তারপর আরেকটা লেখা আছে আমি বিজয় দেখেছি, এই বইটাতে, মানে মুক্তিযুদ্ধ রিলেটেডতে, যে বঙ্গবন্ধু বলেছিলেন যে আমার কবরের উপর দিয়েই সৃষ্টি হবে স্বাধীন বাংলাদেশের। এইরকম উক্তি যদি আপনি লিখে দিতে পারেন, বইয়ের নাম, বইয়ের পৃষ্ঠা নম্বর সহ, তাহলে লিখিত পরীক্ষা আপনার আশা করা যায় আপনি ভালো নম্বর পাবেন। এই কাজগুলো করবেন। এগুলো হচ্ছে প্রচুর সময় হাতে থাকলে বাংলাদেশ অংশটা আপনি এইভাবে পড়তে পারেন, যে এই কয়েকটা বই পড়ে রাখতে পারেন, তাহলে এটা আপনার কাজে দেবে, আশা করি ভালো লাগবে। আর আন্তর্জাতিকে আসলে আন্তর্জাতিক নিয়ে ভয় পাওয়ার কিছু নয়। অনেকে আন্তর্জাতিকে প্রচুর ভয় পায়, যে আন্তর্জাতিক কীভাবে করবো, এত কঠিন। আমিও ভয় পেতাম, আপনাদের সময় থাকতে আমিও ভয় পেতাম। কিন্তু আন্তর্জাতিক আসলে অত না, অত প্রায়োরিটি দিতে হবে না। আন্তর্জাতিকে জাস্ট 100 নাম্বার। আমি তো 100-তে 65 পাই 37তম বিসিএসে। আমি কিন্তু খুব বেশি যে আন্তর্জাতিক স্পেশালিস্ট এমন কিছু না, আমি তবু 100-তে 65 পাই। এখন চোখ কান খোলা রাখবেন, পেপার পড়বেন। আর যে কিছু কিছু জিনিস কঠিন লাগলে ইউটিউবে সার্চ দিবেন, ইউটিউবে দেখবেন, এটা আপনার অনেক উপকার হবে। আন্তর্জাতিক নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। প্রিলিতে আন্তর্জাতিকের জন্য স্পেশালি কিছু পড়তে হবে না, স্পেশালি কিছু পড়তে। এখন বিজ্ঞানের কথা আসে। এখন বিজ্ঞান হচ্ছে, আপনি যদি পড়তে চান ইয়ের জন্য লিখিত ধর্মী, তাহলে আপনি নবম দশম শ্রেণীর যে বইটা আছে আর্টসের জন্য বা সাধারণ বিজ্ঞান যে বই, সেই বইটা আপনি 2বার রিডিং পড়বেন। দেখবেন যে আপনার একটা কনফিডেন্স থাকবে যে না, আমি লিখিততে পারবো ভালো, ইনশাল্লাহ একটা কনফিডেন্স থাকবে, আপনি অনেক কিছু জানতে পারবেন, বেসিকটা আবার মনে আসবে, এটা করবেন। আরেকটা হচ্ছে এই নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বই, এই বইটা হচ্ছে একটা ভালো বই আছে। এই বইটার কথা কেউ কখনো বলে নাই, আমি কখনো শুনি নাই। আমি অনেক সার্চ করতে ইন্টারনেটে সার্চ করতে একদিন আবিষ্কার করলাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে বইগুলো আছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বইগুলো খুবই ভালো মানের বই, খুবই ভালো মানের বই। আমাদের এই সাধারণ বিজ্ঞান যে বই আছে 9-10, এখানে কিছু কিছু জিনিস শর্টকাটে দেওয়া আছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বইটাতে এটা খুবই ভালোভাবে দেওয়া আছে। ওইখানে সামান্য 2-1টা প্রশ্ন হয়তো একটু খারাপ বা একটু কম ভালো, কিন্তু বাকি সবগুলো এক্সিলেন্ট। আমি অনেক নীল খেতে অনেক গিয়েছি, কোনোভাবেই বইটা হার্ড কপি পেলাম না, কোনোভাবেই পাইনি। তারপর আমি কি করলাম, ইন্টারনেটে তো ওদের আছে, ওই বাওয়াবির ওয়েবসাইটে তাদের সফট কপি আছে। আমি করলাম কি, কিছু কিছু যেগুলো আমার দরকার বা মনে হলে এগুলো প্রশ্নগুলো ভালো করা দরকার, সেগুলো আমি কি করলাম, ডাউনলোড করলাম, তারপর প্রিন্ট করলাম। দেখাই, এই যেমন প্রিন্ট করে রাখছি, কিছু কিছু প্রিন্ট করে রাখছি। যেমন কিছু আপনাদের বলি, যেমন আলাউর যে বিভিন্ন তত্ত্ব আছে, এই বই এই তত্ত্ব যে 4টা যে তত্ত্ব আছে, এটা কিন্তু সাধারণ বিজ্ঞান বইতে তেমন নাই, ভালোভাবে দেওয়াই নাই। ইভেন গাইডগুলো তো অত সুন্দরভাবে দেওয়া নাই, কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বইটাতে খুব সুন্দরভাবে দেওয়া আছে। সে 9-10-এর সাধারণ বিজ্ঞানও হতে পারে, আবার এইচএসসির বই হতে পারে, বা ফিজিক্সের বই হতে পারে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সাধারণ বিজ্ঞানটা সবার আগে, তার সাথে পাশাপাশি থাকতে পারে অন্যগুলো। যেমন এটা আলোর প্রশ্নটা আমি নিয়েছি পদার্থ বিজ্ঞান বইতে, পৃষ্ঠা হচ্ছে 173। এটা 9-10 হবে বা ইন্টার হবে, আমার খেয়াল নাই। যেমন এটা একটা। তারপর হচ্ছে রসায়ন প্রথম পত্র ইউনিট 9, এখান থেকে পিএইচ এর গুরুত্ব খুব সুন্দরভাবে দেওয়া আছে, খুব সুন্দরভাবে। যে তারপর হচ্ছে পানি কিভাবে বিশুদ্ধ করে, এটা খুবই অনেকগুলো দিয়ে ওই কি বলে রিয়াকশন দিয়ে, রাসায়নিক বিক্রিয়া দিয়ে খুব সুন্দরভাবে লেখা আছে। আপনি হয়তো দেখতে পারবেন না, হয়তো বুঝতে পারবেন না, খুব সুন্দরভাবে দেওয়া আছে। এটা দেখলে আপনার ভালো লাগবে, এখান থেকে পড়লে মজা পাবেন অনেক বেশি। তারপর আরো কিছু আছে, যেমন চৌম্বক পদার্থ, প্রত্যেকটা সংজ্ঞা খুব সুন্দরভাবে দেওয়া। ইভেন গাইডগুলো আপনি রিটেনের গাইড যখন আপনারা দেখবেন, কোনো গাইড সম্পূর্ণ না, পরিপূর্ণ না, আপনার মনে হবে গাইডগুলো খুব বেশি লিখেছে বা খুব কম লিখেছে, ভালো লাগবে না দেখবেন। আপনি যখন দেখবেন তখন ভালো লাগবে না। আপনারা
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সফট কপিগুলো সংগ্রহ করবেন, যেগুলো যেগুলো ভালো লাগবে সেগুলো প্রিন্ট করবেন। আমি যেগুলো বললাম সেগুলো অবশ্যই প্রিন্ট করবেন। যেমন হচ্ছে এইচএসসি প্রোগ্রামে শব্দের যেই আছে, শব্দের চ্যাপ্টারটা আছে খুব সুন্দরভাবে দেওয়া, অনুপ্রস্থ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, তারপর মাইক্রোফোন কীভাবে কাজ করে, স্পিকার কীভাবে কাজ করে, শব্দ কীভাবে কী হয়, এগুলো 9-10 বইটাতে তেমন ভালোভাবে দেওয়া নাই, আর গাইডগুলোতে অত ভালোভাবে নাই, আরও ভালোভাবে থাকা উচিত ছিল। এটা পড়বেন। তারপর হচ্ছে ম্যাথের কথা বলি। এবার হচ্ছে ম্যাথ হচ্ছে আপনি যদি রিটেনের প্রস্তুতি নিতে চান, পাশাপাশি আপনি কি করবেন, প্রতিদিন 2টা থেকে 3টা অথবা 5টা রিটেনের ম্যাথ করবেন, শেষ, আর কিচ্ছু করতে হবে না। প্রিলির প্রস্তুতি তো নিলেনি, 2টা থেকে 3টা অথবা 5টা, ম্যাক্সিমাম 5টা রিটেনের ম্যাথগুলো সলভ করবেন। রিটেনের কোন ম্যাথ, যেগুলো বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় এসেছে ওগুলো পড়বেন, ওইসব পড়বেন। তাহলে দেখবেন যে আপনি অনেক অজান্তেই এগিয়ে যাবেন। আর আপনি দেখেন 41-এর ম্যাথ প্রশ্নটা দেখেন প্রিলির, আর 43-এর ম্যাথ প্রিলির প্রশ্নটা দেখেন, যথেষ্ট কঠিন হয়েছে। এগুলো কিন্তু ম্যাথ একটু এখন কঠিন হচ্ছে, ভালোই কঠিন হচ্ছে, এই কারণে একটু এগিয়ে থাকতে হবে। রিটেনের এইগুলো করেন, রিটেনের 2টা থেকে 3টা বা ম্যাক্সিমাম 5টা করেন প্রতিদিন, তাহলে দেখবেন যে আপনার সময়টা কাজে লেগেছে, রিটেনের চাপটা একটু কম লাগবে, মানসিকভাবে এগিয়ে থাকবেন। মানসিকভাবে এগিয়ে থাকাটা কিন্তু অনেক জরুরি, কনফিডেন্স অনেক জরুরি লিখিত পরীক্ষায়। জাস্ট এই কনফিডেন্সের অভাবে প্রতি বছর আমার মনে হয় 1-2 হাজার অ্যাটলিস্ট পরীক্ষা দেয় না, বা কয়েকশো অ্যাটলিস্ট পরীক্ষা দেয় না। জাস্ট তাদের কনফিডেন্স থাকে না যে আমি লিখে আসতে পারবো, এই কনফিডেন্সটা থাকে না। আর সাবজেক্ট মোটামুটি সবই কভার করেছি। এখন কেউ যদি আরেকটু কম পড়তে চান, আরেকটু একটু ডিফারেন্ট স্ট্র্যাটেজি নিতে চান, তাহলে তাদের বলবো যে আপনি প্রিলির সময় রিটেনের জন্য সব সাবজেক্ট দরকার নাই, আপনি বাংলা বাদ দেন, বাংলাদেশ বাদ দেন, সমস্যা নাই। আপনি ইংরেজি, ম্যাথ আর বিজ্ঞান, এই 3টা সাবজেক্টকে গুরুত্ব দিতে পারেন। কারণ দিন শেষে আপনি ক্যাডার পাবেন না নন ক্যাডার পাবেন, বা চাকরি পাবেন না পাবেন, এটা ইংরেজি, ম্যাথ, এই বিজ্ঞান, এই 3টা সাবজেক্টের উপর ব্যাপকভাবে নির্ভর করছে। আপনি তাহলে কি করবেন, প্রিলির সময় এই 3টা সাবজেক্টে যা যা বললাম ওগুলো পড়তে পারেন, তাহলে কাজে দিবে। আর আমি যেসব বললাম এগুলো না করলে কি হবে? না, হবে, অবশ্যই হবে। শুধু প্রিলির প্রস্তুতি নিয়ে প্রতি বছর শত শত হাজার হাজার ক্যাডার হচ্ছে, নন ক্যাডার হচ্ছে। আবার আমি যেভাবে বলছি সেরকম ভাবে হচ্ছে। এখন আপনার জন্য কোনটা সুইটেবল আপনাকে ভাবতে হবে। তবে আমি খুব বেশি বলি নাই আমার ধারণা, কারণ আমি ব্যালেন্স রেখে বলছি। আর আপনাকে কিন্তু আবার বলছি, এটা মিনিমাম 6 মাস সাথে থাকতে হবে, তাহলে এটা করতে পারবেন। আর হচ্ছে আপনি এটা পড়বেন সর্বোচ্চ 1 ঘন্টা, সব সাবজেক্টগুলো মিলে সর্বোচ্চ 1 ঘন্টা পড়বেন, প্রিলির সাথে সর্বোচ্চ 1 ঘন্টা। এর চেয়ে বেশি করলে কিন্তু রিস্ক আছে। আবারও বলছি, মিনিমাম 6 মাস সাথে থাকতে হবে এবং সর্বোচ্চ 1 ঘন্টা পড়বেন। তাহলে 6 মাসের মধ্যে আপনি অনেক এগিয়ে থাকবেন। আর আর যদি আপনি পড়েন, অটোমেটিক রিটার্ন তো হবেই, অবশ্যই হবে। যেমন কেউ যদি বলে আমি ভাত খেয়েছি, তার মানে কি সে কি শুধু ভাত খায়? না, শুধু ভাত খায় না, সে ভাতের সাথে তরকারিও খায়, পানিও খায়, হয়তো সালাদ থাকলে সালাদও খায়, তাই না? জাস্ট এরকমই হয়, অটোমেটিক কিছু হবেই। যতই আপনি শর্টকাটে প্রিপারেশন, কিছু প্রিপারেশন হবেই, কিন্তু বেশি শর্টকাটে নিয়েন না। জাস্ট জব সলিউশনে যেরকম প্রশ্ন আছে, এটা কোথায়, জাস্ট পাগলের মতো ওইভাবে পড়লে কিন্তু ভাই রিস্ক আছে, প্রিলিতেই রিস্ক আছে, রিটার্ন তো দূরের কথা, প্রিলিতেই রিস্ক। একটু বিস্তারিত করবেন প্রিলির সময়। আর তাহলে আমরা কি বললাম, ম্যাথ, বাংলা বললাম যে বিগত প্রশ্ন, ওই যে মহসিনা নাজিল ওই শিকরের বইটা থেকে দেখবেন, বিভিন্ন গল্প টল্প ওইখান থেকে দেখবেন। ইংরেজিটা এখনো বই নাই। বাংলাদেশটা বললাম যে হচ্ছে মুক্তিযুদ্ধটা অংশ পড়বেন, সংবিধানের বৈশিষ্ট্য পড়বেন, পেপার পড়বেন, জনকণ্ঠ অ্যাটলিস্ট সপ্তাহে 2 দিন পড়বেন। আর যদি হাতে প্রচুর সময় থাকে, ওই বঙ্গবন্ধুর ওই বইটা পড়বেন, আর মুক্তিযুদ্ধ রিলেটেড একটা বই পড়বেন। আর হচ্ছে আন্তর্জাতিক হচ্ছে চোখ কান খোলা, পেপার দেখবেন। আর বিজ্ঞানে হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বইটার সফট কপি অ্যাটলিস্ট ডাউনলোড করবেন, ওই এসএসসি, এইচএসসি, সায়েন্স, ম্যাথ যেটাই বলেন, অ্যাটলিস্ট ওই সাধারণ বিজ্ঞান বইটা যে আছে অ্যাটলিস্ট ওইটা সংগ্রহ করবেন সফট কপি, তারপর প্রিন্ট করবেন। আপনি ওই 2টা উন্মুক্ত বই আর সাধারণ বিজ্ঞান, যেটা হচ্ছে জেনারেল পড়াশোনা, উন্মুক্ত ছাড়া 2টা কম্পেয়ার করে দেখবেন। আমি 100% শিওর আপনার উন্মুক্ত বইটা ভালো লাগবে, 100% শিওর। দেখবেন ওইটা ভালো লাগবে। ওইটাতে কিন্তু সবই কভার করেছে, এমন না যে সাধারণ বিজ্ঞানে যা আছে ওটা নাই, সবই আছে, একটু ভালোভাবে দেওয়া, আর একটু সুন্দরভাবে বোঝানো আছে। আর গণিতে কি বললাম, গণিতে হচ্ছে ওই বিগত প্রশ্ন সলভ করবেন, ম্যাক্সিমাম 5টা প্রতিদিন। এই হচ্ছে র্যাপ আপ। এখন আপনারা যদি ভালো লাগে, খারাপ লাগে, যাই হোক, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, ডাউনলোড করেন, আপলোড করেন, ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভালো লাগবে। আর আপনারা এখন প্রশ্ন করতে পারেন, আর আমার জন্য দোয়া করবেন, আবার আম্মার জন্য দোয়া করবেন। আমার আম্মা অনেক অসুস্থ, দোয়া করবেন। এখন প্রশ্ন করতে পারেন।
সাদিয়া আহমেদ ওই মানসিক দক্ষতা বলছেন রিটেনের প্রশ্ন এনাফ, মোর দেন এনাফ। সাদিয়া আহমেদ ওই মানসিক দক্ষতার জন্য রিটেনের প্রশ্ন আর প্রিলির প্রশ্ন মোর দেন এনাফ, শুধু এনাফ না, মোর দেন এনাফ। শিপন ভাই জনকণ্ঠের কোন বিষয়গুলো পড়বেন? জনকণ্ঠের হচ্ছে আপনি প্রশ্ন দেখলেই পেপার পড়লেই বুঝবেন যে কোনটা পড়তে হয়। বিনোদন পাতা তার বেশি পড়বেন না, যদি বিনোদন অংশ জনকণ্ঠ খুবই কম। বাংলাদেশ অংশটা বেশি দেখবেন, বাংলাদেশের উন্নয়ন এই অংশটা দেখবেন, বঙ্গবন্ধুর নিয়ে কি কি বলেছে। এখানে এক্সক্লুসিভ কিছু জিনিস থাকে যেটা অন্য পেপারে পাওয়াই যায় না। জনকণ্ঠে এক্সক্লুসিভ কিছু থাকে যেমন পাওয়াই যায় না। যেমন আমি একটা কথা বলি, যেমন আমরা নর্মালি কে বলি এই না এই বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে চেয়েছিলেন বা বঙ্গবন্ধু সোনার বাংলার গড়ার স্বপ্ন দেখেছিলেন। এটা আমি জনকণ্ঠে একদিন পড়ি, লেখাটা এইভাবে লেখা যে বঙ্গবন্ধু ছিলেন সোনার বাংলার সাপনিক। খুব সুন্দর একটা শব্দ, কিন্তু আপনার সাপনিক শব্দ তো নর্মালি শুনি না। জাস্ট এটা একটা উদাহরণ বললাম, এরকম আরও অনেক উদাহরণ আছে। মানে কি কি আছে বাংলাদেশে, কি কি উন্নয়ন হচ্ছে, খুব সুন্দরভাবে ফোকাস করা হয়, খুব সুন্দরভাবে তুলে ধরা হয়। জনকণ্ঠ 2 দিন পড়লে আপনি বুঝতে পারবেন, 2 দিন পড়লেই বুঝতে পারবেন পার্থক্যটা কি। মুসলিম আক্তার আপু দারুণ, ঠিক আছে, থ্যাংক ইউ। আর প্রিলি নিয়ে যাদের প্রশ্ন আছে তারা দেখতে পাবে, আমাদের চ্যানেলে আছে অনেক, কয়েকটা ভিডিও আছে, আবার ওয়েবসাইটে তো সবই আছে, দেখতে পারেন প্রিলি নিয়ে প্রশ্ন থাকলে। আমরা রেগুলার লাইভ করবো ইনশাল্লাহ, এখন থেকে রেগুলার লাইভ করবো। কালকেও একটা করতে পারি হয়তো। প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। এই শারমিন আক্তার আপু আরেকটু কষ্ট করে লেখেন, আরেকবার লেখেন কষ্ট করে, দেখতে পাচ্ছি না। শারমিন আক্তার দেখা যাচ্ছে না। হাফিজ ভাই রিটেন গণিতের জন্য 9-10 হতে কত মার্কস পাওয়া যায়? 9-10 হতে কত মার্কস পাওয়া যায়? আসলে সিলেবাসটা তো পুরো অনেক অংশটাই 9-10 থেকে কাভার করে, কিন্তু কথা হচ্ছে যে আপনার 9-10-এর ম্যাথ কিন্তু হুবহু থাকে না, ম্যাথগুলো কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। কেউ যদি মনে করে 9-10-এ বই শেষ করবো তাহলেই হবে, না, এটা হবে না। আপনাকে বিগত প্রশ্ন দেখতে হবে, প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে আসছে। আপনি 9-10-এর বই থেকে হয়তো বেসিক ক্লিয়ার হতে পারে, ওইটা সলভ করতে পারেন বড়, কিন্তু আপনাকে কিন্তু বিগত প্রশ্নের উপর জোর দিতে হবে প্রচুর, যে প্রশ্নগুলো কেমন হচ্ছে ওইটার উপর পড়তে। কত মার্কস কমন পাওয়া যায় এটা বলা যাবে সিলেবাসের সব থেকে। বিশেষ পরীক্ষা সিলেবাসের বাইরে থেকে কিছুই আসে না, হয়তো 1-2টা আসে, বাই চান্স 1-2টা আসে, কিন্তু সিলেবাসের ভিতর থেকেই সব আসে, মোটামুটি সবই আসে। ম্যাথ হচ্ছে ঘুরিয়ে দিলে আমরা মনে করি এটা মনে বই থেকে দেয়, কই থেকে দিল, জিনিসটা আসলে এরকম না। বই থেকেই থাকে, সিলেবাস থেকেই থাকে, একটু অন্যরকম থাকে, আর 1 মিনিট আর 2 মিনিট থাকবো, যার প্রশ্ন আছে 2 মিনিটের মধ্যে করেন। অডিট ক্যাডার ট্যাক্স ক্যাডারের মধ্যে সব ক্যাডারই ভালো, সুবিধা তুলনামূলক যার কাছে যেটা সুবিধা মনে হয়। যেমন অডিট ক্যাডারে ঢাকা পোস্টিং, আমার কাছে এটা অনেক সুবিধা মনে হয়, যার কাছে যেটা ভালো লাগে। এটা আসলে ক্যাডার নিয়ে অত ভাববেন না, কারণ আপনি তো একাধিকবার বিশেষ পরীক্ষা দিতে পারবেন, তাই না? পরের বার অন্যটা দিবেন, দরকার হলে বলতে পারেন যে পরের বার ক্যাডার হয়তো চেঞ্জ হবে না। মানে এত গবেষণা করে তো আসলে করা যায় না কিছু, যে অডিট ক্যাডার না ট্যাক্স ক্যাডার কোনটা ভালো। এখন হতে ভালো হতে পারে, 10 বছর পর অন্যরকম হতে পারে। ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে হাফিজ ভাই বলবো, এই নেক্সট 1-2 সপ্তাহের মধ্যে একটা লাইভ করবে ইনশাল্লাহ, ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং, আশা করি খুব ভালো লাগবে। সাদিয়া আহমেদ সায়েন্সে ফেল করলে, আসলে সায়েন্স যদি ফেল করে আপনার তো নম্বর অনেক কমে যাবে, এখন সম্ভাবনা অনেক কমে যায়, ক্যাডার পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। প্রফেশনাল ক্যাডার বলেন বা যেটাই বলেন, সম্ভাবনা অনেক কমে যায়। প্রবলেম তো অবশ্যই হবে, ফেল করলে তো 0 নাম্বার আসবে, ওইখান থেকে কিছু যোগই হবে না, অবশ্যই প্রবলেম তো হবেই। মেন্টাল এবিলিটি প্রিলি, অনিল ভাই মেন্টাল এবিলিটির জন্য যে প্রিলির বিগত প্রশ্ন আর রিটেনের বিগত প্রশ্ন বলবেন, আর কিচ্ছু পড়তে হবে না, সিরিয়াসলি বললাম, আর কিচ্ছুই পড়তে হবে না। আমি কখনো এর বাইরে পড়ি নাই, তবুও তো 50টা অ্যান্সার করলাম 41 রিটেনে। অনিলাম সায়েন্সের উইকনেস কীভাবে করা যায় ভাইয়া? সায়েন্সের উইকনেস 9-10 বইটা রিডিং পড়েন 2বার, অথবা মুক্ত বিশ্ববিদ্যালয় সাধারণ বিজ্ঞান যে বইটা আছে 9-10, ওইটা 2বার রিডিং পড়েন, উইকনেস দূর হবে। যেটা বুঝবেন না সার্চ দিবেন ইন্টারনেটে, শেষ।
সেটা ইন্টারনেটে সার্চ দেবেন, বাংলাতে এখন বিজ্ঞান, আর গ্রুপে পোস্ট করবেন। কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে পড়বো শারমিন আক্তার আপু? ওই কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়বেন হচ্ছে, আপনি যে প্রশ্ন থাকে না, কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে পড়বেন যে বিগত মাসের বিভিন্ন প্রশ্নগুলো পড়বেন, আর হচ্ছে 50টা প্রশ্ন থাকে, ওগুলো পড়বেন। আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রিলির জন্য হচ্ছে 3-4 মাস আগে পড়লেই হয়, প্রিলির জন্য 3-4 মাস আগে পড়লেই হয়, একদম প্রতিনিয়ত পড়তে হবে এরকম কিছু নাই। প্রিলির জন্য 3-4 মাস আগে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন, আর প্রতি মাসে পড়বেন হচ্ছে জাস্ট বিগত মাসে যেসব প্রশ্ন আসলো ওগুলো পড়বেন, আর কিচ্ছু না। এই তাহলে যাই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, যাই আজকে। আর হচ্ছে কমেন্ট করবেন ভালো লাগলে, আর কি কি করলে আরো ভালো লাগবে এটা জানাবেন, এই আর কি। ঠিক আছে, ধন্যবাদ, চ্যানেলে সাবস্ক্রাইব করেন, আল্লাহ হাফেজ।